আসাম থেকে এক বন্ধু ঘন ঘন চিঠি পাঠাচ্ছিল। লিখছিল, একবার এখানে এসে বেরিয়ে যাও, বুঝবে প্রকৃতিকে কেন লীলাচঞ্চল বলা হয়। একটু খোটা দিয়ে লিখেছিল, তোমরা পাহাড় পর্বত কল্পনা করো আর তারই বর্ণনা পাঠক পাঠিকাকে উপহার দাও। অথচ ইট কাঠ পাথর ছাড়া কিছুই তোমরা দেখতে পাও না। ভেবে দেখলাম অপবাদটা একেবারে মিথ্যে নয়, তাই ওটা ঘোচাবার জন্য বেরিয়ে পড়লাম। আমার বন্ধু যে এতটুকু বাড়িয়ে বলেনি তা ট্রেনে যেতে যেতেই টের পেলাম। জানলার ধারে বসে শুধু ঘন সবুজের শোভা আর পাহাড়ের সারি। অকবির মনেও কবিত্ব এসে যাওয়া খুব একটা বিচিত্র নয়। দেবু অর্থাৎ আমার বন্ধু এখানকার ডাক্তার। অল্প কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে, তবে এর মধ্যেই নাম করে ফেলেছে খুব। এখনো বিয়ে করেনি, একাই থাকে, তাই আমাকে নিয়ে ও মেতে উঠল। কয়েকটা দিন বেশ হইচই করে আনন্দ করে কেটে গেল। শুনেছিলাম আসামের রহস্য রোমাঞ্চ পত্রিকার খুব কদর। দেবু আবার বেশ ফলাও করে চারিদিকে আমার নামটা চাউর করে দিয়েছিল। বলেছিল ওসব পত্রিকায় আমি নিয়মিত লিখি। ফলে কিছু স্থানীয় বাসিন্দা কৌতূহল প্রকাশ করেছিলেন। আমার সঙ্গে আলাপ করে আমাকে প্রশ্নবাণে একেবারে জর্জরিত করে তুলেছিলেন। অবশ্য আমি যে মনে প্রাণে আত্মপ্রসাদ অনুভব করিনি এ কথা বললে মিথ্যেই বলা হবে। একদিন বিকালে আমি দেবুর রাস্তার দিকের বারান্দায় একটা বই নিয়ে বসেছি। মাঝে মাঝে মুখ তুলে পথের দিকে লোকজনের চলাফেরা দেখছি। দেবু একজন রোগী দেখতে গিয়েছিল, ফিরতে দেরি হবে বলে গিয়েছিল। গেট খোলার শব্দে আমি চোখ তুললাম। যিনি এলেন তার নাম মিস্টার হাজারিকা, দেবুরই একজন পেশেন্ট। দেবুর মুখে শুনেছিলাম ভদ্রলোকের বয়স বেশি নয়, একসময় নাকি খুব ভালো স্বাস্থ্য ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি কেমন শুকিয়ে যাচ্ছেন। ভদ্রলোকের দুটো চোখ কোটরে ঢুকে গেছে, ফ্যাকাশে মুখ, যেন একটা জীবিত মৃতদেহ। ভদ্রলোকের রোগটা যে আসলে কি তা বহু পরীক্ষা করেও ধরা যায়নি। খিদে পায় না, ঘুমোতে পারে না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। অথচ সব রকম প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা বা কোনো কিছুর অভাব ধরা পড়েনি। দেবু বলেছিল, কেসটা বড় অদ্ভুত। সে মেডিকেল জেনারেলে ভদ্রলোকের কেস হিস্ট্রি প্রকাশ করেছিলেন। কয়েকজন বিশেষজ্ঞ তাতে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাতলেও দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি। ডাক্তারবাবু তো বাড়িতে নেই। শুনে তিনি বললেন যে তিনি সেটা জানেন এবং আমার কাছেই তিনি এসেছেন। আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম। মনে মনে বললাম, আমার কাছে আবার তার কি দরকার পড়ল। একটা চেয়ার টেনে তিনি আমার মুখোমুখি বসলেন। এই উজ্জ্বল দিনের আলো সত্ত্বেও তার সান্নিধ্যে কেন জানি না আমার একটা অস্বস্তি হচ্ছিল। আপনাকে বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না, আপনার কয়েকটা গল্প আমি পড়েছি। ভদ্রলোক একটু থেমে বলতে লাগলেন, অলৌকিক কাহিনী নিয়ে আপনি বেশি লেখেন, একজন গুণমুগ্ধ পাঠক। এই ভেবে আমি এতক্ষণে যেন ধাতস্থ হলাম। আপনাকে আমি একটা কাহিনী শোনাতে চাই। লোকটা সোজাসুজি কাজের কথায় চলে এলেন। আমি নিজের প্রশংসা শুনবো বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু হতাশ হলাম। বেশ তো, বলুন, আমি শুনছি। ধন্যবাদ। আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে, এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয়, তাই এখন আপনাকে বলতে আর কোনো বাধা নেই। লোকটা বলে কি, কবে মারা যাবেন তাও তিনি জানেন। একজনকে সব খুলে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। আপনি উপযুক্ত লোক, দয়া করে আমার কাহিনী আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন। আমার অপরাধের কথা সবাই জানুক, তাই আমি চাই। লোকটা তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন, যেন কেউ সেখানে বসে আছে। তাকে শুনিয়েই কথাগুলো বললেন। আমার গা আবার শিউরে উঠল। 5 বছর আগে আমার চেহারাটা এমন ছিল না। আমি একজন ভালো অ্যাথলিট ছিলাম। আমি এক চা বাগানের হেড অফিসে কাজ করতাম। সেখানেই বড়ুয়ার সঙ্গে আমার আলাপ। বড়ুয়া আমার থেকে বয়সে অনেক ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল। বেশ সুন্দর চেহারা। ওর বাড়ি লামোডি। এখানে একটা ঘর ভাড়া করে ও ছিল। প্রথম থেকেই কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয়। আমার থাকবার জায়গা নেই, হোটেলে আছি জেনে
ওর সঙ্গে থাকবার জন্য পিড়াপিড়ি করতে থাকে। আমিও ভেবে দেখলাম তাতে আমার অনেক সুবিধে। যা মাইনে পাই তার বেশিরভাগটাই হোটেল খরচায় চলে যায়। তার চাইতে ওর সাথে শেয়ার করে থাকলে অনেক কম খরচে হয়ে যাবে। রান্নার জন্য একজন লোক রেখে দিলে আরও সুরাহা হবে। আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বেশ কিছুদিন কেটে গেল, ভালোই ছিলাম, টাকা পয়সাও বাঁচছিল। বড়ুয়া ক্রমেই আমার একান্ত অনুগত হয়ে পড়ছিল। আমার সুখ সুবিধার দিকে ওর তীক্ষ্ণ নজর ছিল, সেটা দেখে আমি বেশ মজা পেতাম। ক্রমেই এমন অবস্থা হলো যে ও আমার মধ্যে নিজের সত্তাকে হারিয়ে ফেলত। মাঝরাতেও যদি আমি ওকে সিগারেট আনতে বলতাম, মাইলের পর মাইল পথ হেঁটে ও তা এনে দিত। এতটুকুও বিরক্তি প্রকাশ করত না, বরং আমাকে খুশি করতে পেরে ও যেন তৃপ্ত হতো। এক কথায় আমার জন্য ও সব ত্যাগ করতে প্রস্তুত ছিল। দেখতে দেখতে কয়েকটা বছর গড়িয়ে গেল। আমার মধ্যে একটা পরিবর্তন এলো। এতদিন আমি বড়ুয়ার এই আত্মনিবেদনে আত্মতুষ্টি অনুভব করতাম, কিন্তু আর যেন ওকে ভালো লাগে না। এই একঘেয়েমি, এই বৈচিত্র্যহীনতা, আমি যেন হাঁপিয়ে উঠলাম। ওর সঙ্গ ত্যাগ করবার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। বড়ুয়া নানা ছলছুতো করে আমার আলাদা থাকার ব্যবস্থা পণ্ড করে দিতে লাগলো। আমি মনে মনে রেগে উঠলাম, ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম। তাতে ওর মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠত, আর সেটা লক্ষ্য করে আমি উল্লাস বোধ করতাম। নিজের অজান্তেই আমি হিংস্র হয়ে উঠলাম। এসব সত্ত্বেও কিন্তু বড়ুয়া আমাকে ছাড়ল না, ছায়ার মতো আমার পাশে পাশে থাকতো সব সময়। শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম। ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম ওকে আমি খুন করব। আমি মতলব আঁটতে লাগলাম। এমনভাবে কাজ হাসিল করতে হবে যাতে আমার উপর কোনো সন্দেহ আসবে না। শেষ পর্যন্ত সবার চোখের আড়ালেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলার আগেও ও আমার দিকে চোখ মেলে তাকালো। সেই চোখে রাগ, অভিযোগ কিচ্ছু ছিল না, না ছিল ভৎসনাও। বিড়বিড় করে বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে ছায়ার মতো আমি থাকবো, ছায়ার মতো আমি থাকবো, ফাঁকি দিতে পারবে না। মিস্টার হাজারিকা একটু থামলেন। আমিও স্বীকারোক্তি শুনে যেন সম্বিত হারিয়ে ফেলেছি। বড়ুয়া ওর কথা রেখেছে। মৃত্যুর পর মুহূর্ত থেকে ছায়ার মতো ও আমার পাশে পাশেই রয়েছে। দিনে রাতে সব সময় আমি ওর উপস্থিতি অনুভব করি। এখনো ও আমার পাশেই বসে আছে। হাজারিকা পাশের চেয়ারটার দিকে ঘাড় ফেটালেন। সে কি? আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিম শিহরণ বয়ে গেল। আমিও যন্ত্রের মতো ঘাড় ঘোরালাম, আর সঙ্গে সঙ্গে আঁতকে উঠলাম। আমার স্পষ্ট মনে হলো যেন কেউ চেয়ারে বসে আছে, একটা আবছা ছায়ামূর্তি। আমার মাথা ঘুরে উঠল। একটু ধাতস্থ হয়ে আবার চেয়ারের দিকে তাকালাম। এবার কিন্তু কিছু দেখতে পেলাম না। মিস্টার হাজারিকা আমার মুখের দিকে তাকিয়েছিলেন। জানেন, ও আমার কানে ফিস ফিস করে কথা বলে, আর ও আমাকে বলেছে মাত্র 1 মাস আমার আয়ু, মরেও আমি ওর হাত থেকে নিষ্কৃতি পাবো না। তিনি উঠে দাঁড়ালেন। আমার স্পষ্ট মনে হলো আর একজন কেউ যেন পাশের চেয়ারটা থেকে উঠে দাঁড়িয়েছে। আমাকে ধন্যবাদ জানিয়ে হাজারিকা হাঁটতে শুরু করলেন, আর আমি দ্বিতীয়বার ভয়ানক চমকে উঠলাম। মিস্টার হাজারিকা হাঁটছেন, আর তার ঠিক পেছনেই চলেছে একটা ছায়া।